এই যে যোগ্য প্রার্থীরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রোদ বৃষ্টি শীত উপেক্ষা করে বসে আছেন, এই যে এখানে তো খুব পরিষ্কার লেখা আছে দুর্নীতির অপরাধী, এবং সেখানে নাম করে করে লেখা আছে, পার্থ চ্যাটার্জির নাম আছে, অনুব্রত মণ্ডলের নাম আছে, মমতা ব্যানার্জির নাম আছে। এটা তো প্রবন্ধের বই, কোনো ঢাকাচাপা করে লেখা নেই। তো সেটা নিয়ে তো কেন? এরপরে তো রাজ্য সরকার রে করে বলবে যে এই সব বই নজরুল ইসলাম একজন আইপিএস অফিসার কেন বলছে, এই দুর্নীতি প্রমাণিত হচ্ছে না, সব জামিন পাচ্ছে একের পর এক। জামিন পাওয়া মানে কি কেস থেকে ছাড়া পাওয়া? তো তাহলে আবার ক্ষতি কী হচ্ছে? তো আমি যা লিখেছি তারা যদি বলতে পারে যে আমি ঠিক লিখিনি, বলুক, আমার কোনো আপত্তি নেই। এবং তারা যদি মনে করে যে আমি লিখেছি সেটা অপরাধ, আমার বিরুদ্ধে ব্যবস্থা নেই। একটা কথা আপনি বলবেন যে মদন মিত্র একসময় স্বীকার করলেন গত পরশুদিন যে টাকা তোলা হয়, কিন্তু তারপরে আবার ক্ষমাও চাইলেন। দেখুন, এটা কেন করলেন মদন মিত্র ভালো বলতে পারবেন, আমার উত্তর দেওয়া উচিত নয়। আপনি কি মনে করেন ওবিসি সহ সমস্ত শিক্ষা স্বাস্থ্যে দুর্নীতি হয়েছে? সে ব্যাপারে কোনো সন্দেহ নাই। এই যে যোগ্য প্রার্থীরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রোদ বৃষ্টি শীত উপেক্ষা করে বসে আছেন, কেন বসে আছেন? তারা যোগ্য ছিলেন, তাদেরকে বঞ্চিত করে অযোগ্য লোকদের কাছ থেকে টাকা নিয়ে চাকরিগুলো বিক্রি করা হয়েছে। এবং তাদের চাকরি রক্ষা করার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভায় রেজলিউশন পাস করলেন। শিক্ষামন্ত্রী শিক্ষা সচিবকে দিয়ে, এসএসসিকে দিয়ে হাইকোর্টে এফিডেভিট করলেন। যারা টাকা দিয়ে অন্যায়ভাবে চাকরি পেয়েছেন তাদের চাকরি রাখার জন্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অত দরদ কেন? যারা যোগ্য প্রার্থী চাকরি পাননি তাদের জন্য দরদ নেই কেন? কারণটা একটাই, যে ওরা টাকা দিয়েছে এবং সেই টাকার ভাগ উপর পর্যন্ত পৌঁছেছে। তো যদি তাদের চাকরিটা যায়, তো যাদেরকে টাকা দিয়েছে তাদেরকে ওরা ধরবে, আর ওদেরকে যখন ধরবে, যাদেরকে টাকার ভাগ দিয়েছে তাদেরকে তারা ধরবে, অসুবিধা হবে। সেই জন্য যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের চাকরিটা বাঁচাতে হবে, আর যারা যোগ্য হয়ে চাকরি পায়নি তাদেরকে চাকরি দেওয়ার কথা না ভাবলেও চলবে। কোট মুখ্যমন্ত্রী এই ইস্যুতে বললেন যে কারোর চাকরি যাবে না। দেখুন, সুপ্রিম কোর্ট যদি অর্ডার দেয় তিনি মানবেন না, এটাকে তিনি বলতে পারবেন? তিনি তো দাবি করেন যে আমি এলএলবি পাস করেছি। তো ওনার কোন এলএলবির বইয়ে লেখা আছে যে সুপ্রিম কোর্টে অর্ডার দিলে আমি মানব না? হাইকোর্টে অর্ডার দিলে তিনি মানব না বলতে পেরেছেন? তিনি সুপ্রিম কোর্টে গিয়েছেন, সুপ্রিম কোর্টের উপরে তার কোনো কোর্ট নাই। তাহলে সুপ্রিম কোর্টে যদি অর্ডার হয়ে যায়, মানে উনি মানতে চান আর না চান, ওনাকে মানতে হবে। আমাদের একটা জিনিস যদি বিশ্লেষণ করে দেখেন, অত্যন্ত তড়িঘড়ি, আপনি জানবেন নিশ্চয়ই, কামদুনি কেস ঘটেছে, হাঁসখালি কেস ঘটেছে, পার্ক স্ট্রিট গণধর্ষণ কাণ্ড ঘটেছে, কিন্তু এর সঙ্গে মিলছে না হিসেবটা ঠিক আরজি করে এসে। হ্যাঁ, কেন মিলছে না আমি বলছি, দ্রুত গতিতে ফাঁসির দাবি করছেন মুখ্যমন্ত্রী। এত দ্রুততা কোনো কেসে ঘটেনি। এই কেসে সঞ্জয় রায়কে আজ পারলে এখনই ফাঁসি দিলে ভালো হয়, এটা ঠিক কেন? একই কারণে, তিনি পুলিশ মন্ত্রী, তিনি স্বাস্থ্যমন্ত্রী। তো স্বাস্থ্যমন্ত্রীর অধীনে কলেজের প্রিন্সিপাল কাজ করে, এমএসবিপি কাজ করে। তারা এই অপরাধটাকে ধামাচাপা দিতে চেয়েছিলেন বলেই তো বাবা মাকে খবর দিয়েছিলেন যে এটা আত্মহত্যা। পুলিশের লোকেরা এই অপরাধটাকে ধামাচাপা দিতে চেয়েছিলেন বলেই তো ফাঁড়ির লোকেরা থানায় খবর পাঠিয়েছিলেন যে একজন লেডি ডাক্তার আত্মহত্যা করেছেন। তো উদ্দেশ্যটা কে ছিল? অপরাধটা ধামাচাপা দেওয়া। তো এখন সঞ্জয় রায় বেঁচে থাকলে কি বলছেন? বলছেন যে আমাকে এই নাম করে বলছেন কমিশনার অফ পুলিশ ফাঁসিয়েছেন, আর একজন আইপিএস অফিসারের নাম বলছেন। তো এই নামগুলো তো তিনি আর বলতে পারবেন না। অতএব ওনাকে ফাঁসিতে ঝুলিয়ে দিলে অন্য অপরাধীদের বের করার যে একটা সুযোগ এখনও আছে সেটা থাকবে না। তো উনি তখনও লোপাট করতে চাইছেন, এখনও লোপাট করতে চাইছেন। উনার মধ্যে তো কোনো দ্বিচারিতা নাই। বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের। কিন্তু আমরা তো একটা জিনিসও বুঝতে পারছি না যে সিবিআই কী করছিল। তথ্য প্রমাণ লোপাটেরও তো একটা তথ্য থাকবে। আমি বলছি এই মুহূর্তে সেই তথ্য 68 জন যাতায়াত করেছিল সেই সিসিটিভিতে, একজনও জেরার মুখোমুখি হবেন না। সিবিআই তাদেরকে জেরা করতে চেয়েছিল, জেরা করতে পারেনি, এরকম ঘটনা হয়েছে কি? তাহলে জেরা করতে চায়নি কেন?
ওই যে আটতলায় একটা ঘর সন্দেহজনক ছিল, তাদেরকে খবর দেওয়া হয়েছিল, তারা ঘরটা পরীক্ষা করতে যায়নি কেন? তো এটা আপনাদের বুঝতে এত অসুবিধা হচ্ছে কেন? সিবিআই তো কারো অধীনে কাজ করে, যাদের অধীনে কাজ করে তাদের সঙ্গে এখানে যারা লোপাট করছে তাদের সম্পর্ক কীরকম? খুব ডামাডোল সম্পর্ক, কেন্দ্র রাজ্য তো সর্বক্ষণ লড়াই আমরা দেখতে পাই টেলিভিশনের পর্দায়, তারপরেও তো সে তো লোককে বিভ্রান্ত করার জন্য লড়াই দেখতে পান, যে মোদির কোমরে দড়ি দিয়ে মমতা ঘোরাচ্ছেন, তারপর মোদির স্ত্রী আসলে এয়ারপোর্টে চলে যান কাপড় নিয়ে, চাদর নিয়ে, এবং মোদির বাড়িতে পাঞ্জাবি, মিষ্টির প্যাকেট, হ্যাঁ এইসব কিছু পাঠান। তো সম্পর্ক খারাপ হলে এগুলো কাউকে পাঠায়? আপনারা কি বলছেন? লোককে দেখানোর জন্য এসব সম্পর্ক খারাপ, ওদের সম্পর্ক তো মধুর। যোগেশচন্দ্র কলেজ আপনার বাড়ি থেকে একেবারে, আমি যদি ধরি একদম কলকাতা কেন্দ্রিক যোগেশচন্দ্র কলেজ, এই ধর্মের চাষ আগে দেখেছেন কখনো? সাব্বির আলী এরকম একটা ঘটনা ঘটালেন। আচ্ছা, সাব্বির আলী কে বলুন? কে? তিনি ওই কলেজের ছাত্র? তিনি ওই কলেজে পড়ান? হতে পারে যে কোনো এক সময় ছাত্র ছিলেন, প্রাক্তন ছাত্র অবশ্যই। হ্যাঁ, তো প্রাক্তন ছাত্র ওই কলেজে কাজটা কি? কী কাজের জন্য তিনি কলেজে যান? কী কলেজের জন্য তাকেই সরস্বতী পুজোর স্টেজ তৈরি করতে হবে, কোথায় তৈরি করতে হবে সেটা তিনি ঠিক করবেন? কী কারণে? কলেজগুলো এখন তোলাবাজির আখড়া হয়েছে, তো সেখানে ওই প্রাক্তন ছাত্র বা কোনো সংশ্লিষ্ট কাউকে এনে গুন্ডা বদমাশি এগুলো করানো হচ্ছে, তোলাবাজি করা হচ্ছে, যার জন্য গণ্ডগোল। এটা সরস্বতী পুজোর বা হিন্দু মুসলমানের গণ্ডগোল নয়, এটা রাজনীতির গণ্ডগোল। তাই সেই কারণে বলতে চান যে শিক্ষামন্ত্রী লেকটাউনের বাড়ি থেকে একদম প্রায় দ্রুত স্পিডে গাড়ি চালিয়ে এলেন, উল্টো দিকে এলেন মালা রায়, দুজন মিলে একসঙ্গে এসে পৌঁছে তাও পরিস্থিতি না, তাদের তো লজ্জা পাওয়া উচিত যে এরকম একটা ঘটনা শিক্ষামন্ত্রীর কাছে সমাধানের জন্য যাচ্ছেন না, কলেজের গভর্নিং বডির যিনি চেয়ারম্যান তার কাছে সমাধানের জন্য যাচ্ছেন না, হাইকোর্টে যাচ্ছেন। তার মানে যারা গিয়েছেন হাইকোর্টে তারা এদের কাছ থেকে সঠিক ব্যবহার পাবেন এটা আশা করেননি। তো একজন মন্ত্রী, একজন গভর্নিং বডির চেয়ারম্যান হচ্ছে, সে সকলের। যিনি শিক্ষামন্ত্রী হয়েছেন তিনি কি শুধু তৃণমূলের শিক্ষামন্ত্রী? যারা সিপিএম করে, কংগ্রেস করে, বিজেপি করে তাদের জন্য শিক্ষামন্ত্রী নন তিনি? কি? তো এই যে ভুল ব্যবহার, ভুল প্রয়োগ, এগুলোর জন্য ঝামেলা হচ্ছে। ওটা হিন্দু মুসলমানের গণ্ডগোল নয়, সরস্বতী পুজো বা নামাজ পড়ারও গণ্ডগোল নয়, দখলের রাজত্বের গণ্ডগোল।